কয়েকদিনের টানা গরমে পড়ছে সারা দেশ। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, দেশের ৪৯ জেলায় বইছে তাপপ্রবাহ। এদিকে জামালপুরে হিটস্ট্রোকে আরও এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে কয়েক জেলায় বৃষ্টি হওয়ায় স্বস্তিতে মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। জীবিকার তাগিদে গরম উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষগুলোকে। আমরা জেলা কাজ করে কর্মজীবী লোক, এগুলো আমাদের খেটে খাইতে অনেক কষ্ট হচ্ছে। আমরা যারা চুলার কাছে কাজ করতেছি প্রচন্ড গরম সহ্য করতে পারতেছি না। রংপুরেও গরম বাতাস মনে হচ্ছে আগুনের হলকা। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। তবে সেখানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অনেক গরমের কারণে এখান থেকে শরবত নিয়ে খাইলাম যাতে গরমটা থামে একটু। বাইরে কোনো বেড়াই যাইতেছে না, এরকম ওদের তাপ। এই যে ছায়ার মধ্যে একটু হাওয়া বাতাস দিয়ে খাওয়ার জন্য এইখানে বসে আছে। রাজশাহীতে বেলা বাড়ার সাথে সাথে অসহনীয় হয়ে উঠছে রোদের তাপ। ৩৬ থেকে ৩৭ ডিগ্রিতে থাকছে তাপমাত্রা। প্রয়োজনের তাগিদে যারা বের হচ্ছেন, কাজের ফাঁকে সুযোগ পেলে জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। জুনের শুরুতেই জয়পুরহাটে সকাল থেকেই গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। গরমের মধ্যেই বেড়ে যাওয়া লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি। যশোরে দুপুর হতেই তীব্র রোদে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। জেলায় গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। পটুয়াখালীতেও গরমের পাশাপাশি লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে কুয়াকাটা সৈকত। এই গরমে মানুষ যে ফ্যানের বাতাসেও ঠান্ডা হচ্ছে না, তার ভিতরে আবার ঘন ঘন লোডশেডিং। তো এমনও হয় প্রায় ৩ ঘন্টা ৪ ঘন্টা ৬ ঘন্টাও কারেন্ট থাকে না। আর এদিনে আমাদের কোম্পানির লোক আছে অনেকে ১২টার পর আর কাজ করতে পারে না, অতিরিক্ত গরমের, প্রচন্ড গরমের কারণে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ গত ৬ দিন থেকে বয়ে যাচ্ছে। গ্রামবাসী বলছে, রোদের তাপে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। পাবনাতেও প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন নাভিশ্বাস। সেখানে তাপমাত্রার পারদ উঠেছে ৩৮ ডিগ্রিতে। শান্তা ইসলাম, ৭১। তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টিপাত, তবে এখনই কমছে না গরমের দাপট। রাজধানী ঢাকা সহ দেশের বেশ কয়েকটি এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। জলবায়ুগত পরিবর্তনে গেল কয়েকদিন সারা দেশে বইছে তাপপ্রবাহ, যার উত্তাপে পুড়ছে ঢাকাও। বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম এবং সিলেট জায়গায় এই তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, বাদ বাকি জায়গায় মৃদু থেকে মাঝারি হিটওয়েভ রয়েছে। তবে যে এখানে যে জিনিসটা হচ্ছে, রাতে তাপমাত্রা অনেকটাই বেশি। যেমন রাতে তাপমাত্রা অনেক জায়গায় ২৮-২৯, ঢাকাতে ২৯ ডিগ্রি তাপমাত্রা, এটা নর্মাল থেকে প্রায় ৩-৪ ডিগ্রি বেশি। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে রাজধানীর জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি। কেউ কেউ লেকের পানিতে নেমে খোঁজেন স্বস্তি। কাজ করতে তো অনেক কষ্ট হয়, তার ভিতরে আমরা একমাত্র লেবুর পানির উপরেই ভরসা, যে রাস্তায় যে লেবুর পানি বেচে সেটাই খাই। বাইরে তো তাপমাত্রা অনেক বেশি, তার কারণে অনেক গরম। এখানে একটু সাঁতার কাটতেছে, বাচ্চারা একটু উৎসাহ হইতেছে, ভালো লাগতেছে, এই জন্য আর কি এখানে আসা। অনেক গরম তো, বাসায় টিকা যায় না, পরে এই জন্য আসা এখানে। ভালো লাগতেছে অনেক। প্রচুর গরম হয়। এই গরমের কারণে পানি একটু ঠান্ডা আছে, এই কারণে একটু পানিতে নামাই একটু বাচ্চারা একটু ঠান্ডাতে রাখতে চাইতে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের ২-১ জায়গায় দমকা ও ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।
দিনের বেলা না, রাতের বেলা প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এর মেন কারণ হচ্ছে বাতাসে পর্যাপ্ত ময়েশ্চার রয়েছে। এই ময়েশ্চার থাকার কারণে ব্যবসা গরমটা বেড়ে গেছে। আমরা আশা করছি যে 8-9 তারিখ থেকে 15 তারিখের ভিতরে সারা দেশে বর্ষা বিস্তার লাভ করবে এবং এই সময় তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া আরও কিছুদিন থাকতে পারে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, পানিশূন্যতা সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। সেজন্য পর্যাপ্ত পানিসহ সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। কয়েকদিনের টানা তাপপ্রবাহে পড়ছে সারা দেশ। ঠাকুরগাঁওয়ের আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানু, ঠাকুরগাঁওয়ে গরম কেমন আজকে? আবহাওয়া নিয়ে এলাকাবাসী কি বলছে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আসলে ঠাকুরগাঁও গত কয়েকদিনের তাপমাত্রায় আসলে জনজীবন কিন্তু নার্ভাস হয়ে পড়েছে। এই জনজীবনের সাধারণ মানুষ যে আছে, যে খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু আসলে কাজকর্মে গিয়ে তারা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে এবং প্রচন্ড রোদের কারণে কিন্তু তারা খামারে যেতে পারছেন এবং খামারে গিয়ে তারা কিন্তু অনেক কষ্ট করে দিন যাপন করছেন এবং কাজকর্ম করছেন। বেশি করে যারা রিক্সা চালায়, যারা শ্রমিক মানুষ, তারা কিন্তু খুব বিপাকে পড়েছেন। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, গত 3 দিন ধরে ঠাকুরগাঁও যে তাপমাত্রা, সেখানে কিন্তু আসলে যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ কিন্তু আমাদের এই জেলার মানুষ কিন্তু কর্মজীবী। এই কর্মজীবী মানুষগুলো কিন্তু খেতে খামারে কাজ করে। তারা এই খেতে খামারে কাজ করতে যেতে পারে না। এতে করে কিন্তু তাদের পরিবারে কিন্তু খুব অসচ্ছল অবস্থার মধ্যে পড়ে রয়েছে এই তাপমাত্রার কারণে। আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি, ঠাকুরগাঁও কিন্তু আবহাওয়া অফিস নেই। এই আবহাওয়া অফিস না থাকার কারণে আসলে ঠাকুরগাঁও মানুষ আবহাওয়া কখন পরিবর্তন হচ্ছে, কখন ঝড় বৃষ্টি হবে, এই বিষয়ে কিন্তু জানে না। ঠাকুরগাঁও মানুষের একটা জিনিস জানিয়েছে, ঠাকুরগাঁও যদি একটা আবহাওয়া অফিস হয় তাহলে কিন্তু তারা এই জানতে পারবেন। আপনাকে একটু জিনিস জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ের যে আধুনিক সদর হসপিটাল রয়েছে, সে হসপিটালে কিন্তু তাপমাত্রার কারণে কিন্তু বয়স্ক এবং শিশু রোগীদের সংখ্যা কিন্তু বাড়ছে। হসপিটালের চিকিৎসকরা জানিয়েছেন তরল জাতীয় খাবার এবং যেমন সচেতন থাকে এবং এই সচেতনতার কারণে কিন্তু এই রোগ বালাই থেকে অনেকটা কমবে এবং জনজীবন কিন্তু অনেকটা নার্ভাস হওয়ার কারণে কিন্তু অতিরিক্ত প্রয়োজন ছাড়া কিন্তু ঠাকুরগাঁও মানুষ কিন্তু বাড়ি থেকে বের হচ্ছে না এবং গত রাতে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেকটা কিন্তু আজকে স্বস্তিটা মনে হচ্ছে। এই ছিল ঠাকুরগাঁয়ের আবহাওয়ার সর্বশেষ। তানু, ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর হাসান তানু। চাঁপাইনবাবগঞ্জে 3 উপজেলায় বজ্রপাতে 3 নারী সহ 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন আম কুড়াতে গিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার বৃষ্টির সময় আলাদা ঘটনায় তাদের মৃত্যু হয়। বজ্রপাতে নিহতরা হলেন সদর উপজেলার আব্দুল্লাহ, শিবগঞ্জের মাহমুদা আক্তার, রানীবাড়ি চাঁদপুর এলাকার সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের বেজবাউল, নাচুলের সুমিয়ারা বেগম এবং নিজামপুরের হাসান আলী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, শিবগঞ্জে নিহত 3 জন বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হন। অন্যদিকে সদর উপজেলার বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে মারা যান আব্দুল্লাহ। এছাড়া নাচুলে লাহুবাড়ি এলাকায় মাঠে ঘাস কেটে ফেরার সময় মারা যান সুমিয়ারা বেগম। আর একই এলাকায় আম কুড়াতে গিয়ে মারা গেছেন হাসান আলী সহ 2 জন। মাকে হত্যা করে নিজের ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা ইউনিয়নে। বুধবার মধ্যরাতে ঘরের মেঝে খুঁড়ে বৃদ্ধা মারুফা বেগমের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এরপর থেকে পলাতক নিহতের বড় ছেলে জুয়েল। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ছবিতে প্রতিবেদন। নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা ময়দানপাড়া গ্রামের এই বাড়িতে 2 ছেলেকে নিয়ে বাস করতেন 60 বছর বয়সী মারুফা বেগম। বুধবার রাতে বড় ছেলের ঘর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। নিহতের ছোট ছেলের অভিযোগ, বড় ভাই মাজাহারুল আনোয়ার জুয়েল মাকে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে। তিনি আরো জানান, গত 30 মে মা ও ভাইকে রেখে শ্বশুর বাড়িতে বেড়াতে যান তিনি। 2 দিন মায়ের কোনো খোঁজ পাননি। ফিরে এসে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে জুয়েলের ঘরের মাটি দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। আমার মা তখন আমাকে ফোন দিয়ে বলছে যে এটা ছাগল আছে, এটা ছাগল থুয়ে লাভ নাই, নাহলে এটাও বিক্রি করে ফেলবে। এই জন্য পরে ছাগলটা আমি ফোন দিয়ে বলছি, তারপরে ছাগলটা বেচছে। শুধু আমার ভাই আর মা ছিল বাড়িতে, আর বাড়িতে আর কেউই ছিল না। ভাই আমি বাড়িতে এসে আমার
ভাইকে এই যে গেছে এই পর্যন্ত আমার ভাইকে খুঁজে পাইনি। নিহতের অন্যান্য স্বজনদের অভিযোগ, জুয়ার নেশায় আসক্ত ছিলেন জুয়েল। প্রায় সময় মায়ের কাছে টাকা চাইতেন, না পেলে চড়াও হতেন। সবশেষ ঈদের আগের দিনও ছাগল বিক্রির টাকা না দেয়ায় রাগারাগি করেন। তাদের ধারণা, টাকা না পেয়েই মাকে হত্যা করেছে সে। বউ আসছে শ্বশুরবাড়ি থেকে আসে, ঘরের ভিতরে এরকম রক্ত টক্ত দেখে আমাকে বলছে যে এরকম অবস্থা। তামকে তাহলে দেখো খোঁজাখুঁজি করে। আমার নানির লাশ বের হওয়ার পর কালকে থেকে আমার বড় মামা নিখোঁজ, তাকে পাওয়া যাইতেছে না। এমন ঘটনায় ক্ষুব্ধ নিহতের প্রতিবেশীরা। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা। ঈদের দিন হাফ কেজি চাল আনি 4টে মাসে আন দিকে আজ করে 10টা বাজে আমার মেয়ে আমার বাড়ি বাসি মুখে দুয়াতকা বাজে। আমি তখন ধারণা করলাম যে এই জায়গায় ছেলেটার বাড়ি, একসঙ্গে গাড়ি ঘোড়া চলাই, যে এই ঘটনাটা তো ঘটবে মনে নেয় না। খাসি বেচছে মনে হয়, টাকা পয়সা চাইছে মনে হয়, টাকা মনে হয় দেয় নাই, এই কারণে মনে মারছে। আর ছাড়া কোনো লাইন দেখি না তো। এ ঘটনায় নিহতের ছোট ছেলে বাদী হয়ে জুয়েলের নামে একটি মামলা দায়ের করেছেন। আর ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা সাসপেক্ট আসামিকে গ্রেপ্তারের জন্য জোর করে চেষ্টা চালাচ্ছি। তাকে গ্রেপ্তার করতে হলে এবং তদন্ত করে বলা যাবে আসলে প্রকৃত ঘটনাটা কীভাবে ঘটেছে। দুই ছেলের সাথে বসবাস করলেও নিজের ভরণ পোষণের জন্য ছাগল পালনের পাশাপাশি মানুষের বাড়িতে কাজ করতেন বৃদ্ধা মারুফা বেগম। মনিরা কাজুরি, ৭১। ঝিনাইদহে ঝিনুকমালা আবাসনে 7 বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে গণপিটুনিতে নিহত হয়েছেন রিকশা চালক বেলাল হোসেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, শিশুটির চিৎকারে লোকজন ছুটে এসে হাতে নাতে ধরে ফেলে অভিযুক্ত বেলাল হোসেনকে। এ সময় গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোকুল চন্দ্র জানান, ঝিনুকমালা আবাসনে দীর্ঘদিন ধরে বেলাল বসবাস করে আসছিল। একই আবাসনের 7 বছরের এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে সে। এদিকে সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডাক্তার উমা ইসলাম জানান, বেলাল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একটা 7 বছরের শিশুকে যৌন পীড়ন করার সময় একজন ব্যক্তিকে জনগণ আটক করে রাখছে। ধৃত আসামিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর এখানে ডাক্তার সাহেব তাকে ভর্তি করেন। ভর্তি থাকা অবস্থায় 6:30 ঘটিকায় সে মৃত্যুবরণ করে। অজ্ঞানী প্রায় ছিল এবং সংকটাপন্ন অবস্থান ছিল। তো আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করি এবং উনি সন্ধ্যা 6:30টার দিকে মৃত্যুবরণ করেন আর কি। চট্টগ্রামের বাকলিয়ায় 3.5 বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ডেকোরেটর কর্মী মনির হোসেনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। ঘটনার মাত্র 13 দিনের মাথায় তদন্ত প্রতিবেদন দেওয়ায় বিচার ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। গত 21শে মে চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটায় 3.5 বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে ডেকোরেটরস কর্মী মনির হোসেনের বিরুদ্ধে। এই ঘটনার পর আসামিকে ধরে থানায় আনতে গেলে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশকে ঘেরাও করে রাখে এলাকাবাসী। এ ঘটনায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার বিকেলে ডেকোরেটরস কর্মী মনির হোসেনকে একমাত্র আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। হাসপাতাল সহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করায় দ্রুত চার্জশিট দেয়া সম্ভব হয়েছে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাইলেন্ট ছিল, দ্রুত সময়ে কিভাবে রিপোর্টগুলো আমরা নিব। আমরা মেডিকেলে গিয়েছি, মেডিকেলে আমাদেরকে হেল্প করছে। আমার সাথে আমার এসি স্যারও ছিলেন প্রত্যেকটা রিপোর্টে। মোটামুটি সবাই হেল্প করছেন। এমন কোনো সংস্থা নেই যারা আমাদেরকে রিপোর্ট প্রদানের ক্ষেত্রে হেল্প করে নেয়। সবাই হেল্পফুল ছিল, যার কারণে কাজটা দ্রুত সম্পন্ন করা আমাদের পক্ষে সহজ হয়েছে। ধর্ষণের ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার ঘটনায় ভুক্তভোগী বা বিচার প্রার্থীদের মাঝে তদন্তকারী সংস্থা ও বিচার কার্যক্রম নিয়ে আস্থা ফিরে আসবে বলে আশা করছেন পুলিশ কর্মকর্তারা। বাংলাদেশের সকল জায়গায় যারা ভিকটিম আছে তাদেরকে একটা আশার আলো দেখাবে আর কি, মানে পুলিশের এই তৎপরতা। এদিকে ধর্ষণ ঘটনার পর ও ধর্ষণকারীকে জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশকে ঘেরাও, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন, পুলিশের কর্মকাণ্ডে বাধা ও হামলার ঘটনায় আলাদা মামলায় 400 থেকে 500 জনের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে। এসব ঘটনার সাথে যুক্ত
15 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জন নারী পুরুষকে পুষিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর থেকেই লোকজন অবস্থান করছেন সীমান্তের শূন্যরেখায়, আর তাদের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থায় আছে বিজিবি সদস্যরা। AKS রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জন নারী পুরুষকে বাংলাদেশের শূন্য রেখায় রেখে চলে যায়। সংবাদ পাওয়ার পর বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের এলাকায় টহল বাড়ায়। এলাকার লোকজন জানান, বিজিবির কঠোর তৎপরতা ও বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। ভারতের পুলিশও গছছে না, বাংলাদেশের পুলিশও নিচ্ছে না, এখন ভারতে অবস্থান করছে। ছোট বাচ্চা আছে, পুরুষ আছে, নারী আছে, তারা সবাই বয়স্ক লোক আছে, তারা এখানে এখন ভারতে আপনার অবস্থান আছে। আমাদের বিজেপিরা ঘিরে নিয়ে আছে, ওনারা বাংলাদেশে ঢুকতে দেয়নি। এলাকাবাসী আরো জানান, পুশিন বন্ধ করতে হবে। এই ধরনের অনুপ্রবেশের বিরুদ্ধে বিজিবির সঙ্গে একসাথে কাজ করার ঘোষণা দেন এলাকাবাসী। ভারতের বিএসএফ যদি রাতের অন্ধকারে লাইট অফ করে যদি অনুপ্রবেশ করে, তাহলে আমরা বিজেপির সাথে একসাথে থেকে আমরা প্রতিরোধ করব। ভারতীয় বিএসএফ আমাদের বাংলাদেশে ওদের লোক অনুপ্রবেশ করাচ্ছে, ওরা না খেয়ে এখন বসে আছে। এটা কি অন্যায় না? এটা কি মানবাধিকার লঙ্ঘন না? এদিকে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, ইতিমধ্যে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করা হয়েছে। তারা আশ্বস্ত করেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যাপারটি দ্রুত সমাধান করবেন। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্র জানাবে। আমরা এই ধরনের বিএসএফ এর যে কোনো ধরনের পুশিন স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যে কোনো প্রান্তে এই ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আল ইমরান, ৭১। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে সচেতনতা বাড়াতে দিনটি পালন করা হয়। প্রতি বছর ৫ই জুন ১৫০টিরও বেশি দেশে এই দিনটি পালন করা হয়। দিবসটি উদযাপনে এবারের প্রতিপাদ্য ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, অর্থাৎ প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। এই স্লোগানে দিবসটি পালন করা হবে। এই বৈশ্বিক সংকটে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত প্রতিনিয়ত ঝুঁকির মাত্রা বাড়িয়ে চলেছে, আর জলবায়ু পরিবর্তন দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক জীবনের ওপরও সরাসরি প্রভাব ফেলছে। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হল পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা। বিশ্ব পরিবেশ দিবস আজ। এদিকে শিল্পাঞ্চল, সাভার এবং আশুলিয়ায় ব্যস্ত মহাসড়ক জুড়ে দিন দিন বাড়ছে ময়লার ভাগাড়। ঢাকা আরিচা মহাসড়ক সহ আশেপাশে গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে জমে থাকা আবর্জনার স্তূপ প্রতিনিয়ত হয়েছে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের বড় হুমকিতে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম অনিক। অনেক মহাসড়কের পাশে ময়লার ভাগাড় সরিয়ে নিতে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, এছাড়া শিল্প কলকারখানার দূষণ নিয়ে পরিবেশ কর্মী এবং এলাকাবাসীরা কি বলছে, সব মিলিয়ে জানাবেন। চৈত্রী, আজ কিন্তু বিশ্ব পরিবেশ দিবস। আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায়। যদি আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যেটি দেখা যাচ্ছে, এটি কিন্তু কোনো পাহাড় নয়, এটি শিল্পাঞ্চল আশুলিয়া এবং গাজীপুরের যে সকল কলকারখানা রয়েছে এবং বাসাবাড়ি রয়েছে, সেই সকল ময়লা আবর্জনা কিন্তু এখানে ফেলা হয়। এবং এটি কিন্তু একদম নবীনগর চন্দ্রা মহাসড়কের ঠিক পাশেই কিন্তু চক্রবর্তী এলাকা অবস্থিত। আমরা কিন্তু দেখছি যে রাত থেকে শুরু করে এবং ২৪ ঘন্টায় অত্র এলাকার যে সকল ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম সরাসরি এই যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের পাশে এসে কিন্তু ফেলা হচ্ছে। যদি আপনাকে জানিয়ে রাখি, তো ২ মাসের
পরিবেশ বিভিন্ন যারা সংশ্লিষ্ট মহোদয়রা রয়েছে তারা কিন্তু এই প্লাস্টিকের বিরুদ্ধে তারা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে প্লাস্টিকের বিপরীতে কি ব্যবহার করা যায় সে সকল সচেতনমূলক জিনিস কিন্তু তারা দেখিয়ে গেছেন। কিন্তু ক্রমাগত কিন্তু আমরা দেখছি যে দেশের যে ক্রমবর্ধমান নগরায়ন এবং ভোক্তা সংস্কৃতির যে প্রসার ও শিল্প খাতের যে দ্রুত সম্প্রসারণের ফলে কিন্তু একেবারে ব্যবহারযোগ্য যে সকল প্লাস্টিকের ব্যবহার সেটি কিন্তু আশঙ্কাজনকভাবে কিন্তু বেড়েই চলেছে এবং এর প্রভাব কিন্তু পড়ছে নদ নদী খালবিল কৃষি জমি এবং যে সকল আশপাশে যে সকল এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকাটির ঠিক কিছু জায়গা জুড়ে কিন্তু এখানে এই ময়লা আবর্জনাগুলো ফেলা হয় এবং এটি কিন্তু রাতের বেলা বেশিরভাগ আমরা দেখেছি যে এইখানে যে সকল প্লাস্টিকগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়, যার ফলে মহাসড়কের পাশে যে সকল চলাচলরত যে সকল শিল্পাঞ্চলের শ্রমিকরা রয়েছেন যারা এখান থেকে মহাসড়কে যানবাহনগুলো নিয়ে যান তাদের কিন্তু খুব বেঘাত পোহাতে হয়। এখানে যে ধোঁয়া পলিউশন সেগুলোর কারণে কিন্তু তারা খুব ক্ষতির মুখে পড়ে। এই ব্যাপারে কিন্তু আমরা প্রশাসন থেকে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখিনি। চৈতি, অনেক ধন্যবাদ আপনাকে। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার 7টি খাল। হারিয়েছে পানির স্বাভাবিক প্রবাহ। খালের বুকে কোথাও উঠেছে বহুতল ভবন, কোথাও বা জমেছে ময়লার ভাগাড়। এদিকে কমলাঘাট বন্দরের কাছে ইছামতি নদীতেও চলছে দখলের মহোৎসব। এ নিয়ে পৌর প্রশাসক জানিয়েছেন খালগুলো দখল দূষণ মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার বুক চিরে একসময় বয়ে চলত ইছামতি শাখা নদী সহ 7টি গুরুত্বপূর্ণ খাল। সেই ইছামতি শুকিয়ে গেছে। এছাড়া রিকাবিবাজার খাল, কাগজিপাড়া খাল, নয়নের খাল, মিরাপাড়া খাল, ফেসন্নির খাল ও নগর কসবা খালের দশাও করুণ। বর্জ্য জমে প্রতিটি খাল এখন এক একটি ভাগাড়ে পরিণত হয়েছে। স্বাভাবিক পানির প্রবাহ না থাকায় খালের বুক জুড়ে অসংখ্য অবৈধ স্থাপনা। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। রিকাবি বাজারের খালটি ভরাট হয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে প্রাচীন একটি বাজার। 250 বছরের পুরানো একটি বাজার, আর এই খাল দিয়ে অনেক মালবাহী নৌকা আসতো। 2 সাইড দিয়ে রাস্তা বাড়িঘর হয়ে কেউ গ্যারেজ করছে, কেউ বাড়িঘর করছে, করে খালটা দখল করে ফেলছে। বৃষ্টিটা আইলে এখানে 8 রূপে পানি হইয়া জায়গা। আমরা চাই এই খালটা পুনরায় ফিরা সংস্কার করা হোক। ময়লা ফলাইতে ফলাইতে এটা অনেক ভরাট হয়ে গেছে গা, পানি জমিয়া থাকে। জলবদ্ধতার কারণে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে যেতে পারে না। যেটা গ্রাম পানিবন্দী রয়েছে এই খালটার জন্য। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মীর কাদিম পৌর প্রশাসক জানান, খালগুলো পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা যতগুলো খাল মীর কাদিমের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এর ভিতরে গুরুত্বপূর্ণ খালগুলোকে আইডেন্টিফাই করে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে এটার জন্য লিখেছি। আমরা বরাদ্দের জন্য প্রত্যাশা করছি। বরাদ্দগুলো যদি আসে আমরা খাল খননের কর্মসূচিগুলো দ্রুত সময়ের ভিতরে আমরা শুরু করতে পারবো। প্রধানমন্ত্রীর ঘোষিত খাল রক্ষা ও খনন কর্মসূচির আওতায় এনে দ্রুত এসব জলপথ দখলমুক্ত করার দাবি মীর কাদিমের লাখো মানুষের। হাসান আহমেদ, ৭১। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান। জসিম, 7টি খাল দখল নিয়ে এলাকাবাসীর অভিযোগ কাদের বিরুদ্ধে? প্রশাসন এ নিয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। হ্যাঁ চৈতি, আসলে বিষয়ের ব্যাপার হলো আমিও কিন্তু খালের উপরে দাঁড়িয়ে আছি। বুঝতে পারছেন খালের বুকে দাঁড়িয়ে থাকা কতটা আসলে নিদারুণ পরিস্থিতি। এখানকার স্থানীয় জনতা কিন্তু বলছেন যে এই যে 7টি অভ্যন্তরীণ খাল, এই খালগুলো আসলে দিনের পর দিন বেদখল হয়ে আছে, ভরাট হয়ে আছে। সেটার মূল কারণ হলো যুগের পর যুগ আসলে স্থানীয় গৃহস্থলীরা যখন ময়লা আবর্জনা ফেলে এই খালগুলো যখন ভরে ফেলছে, ময়লা আবর্জনার ফলে কিন্তু ভরাট হয়ে যাওয়ার ফলে এই সুযোগে একটি অসাধু চক্র বা অসাধু মহল কিন্তু যার যার মতো দখল করে ফেলছে, বেদখল করে ফেলছে। শুধু খালের 2 পার দখল করেছে এমনটি নয়, খালের বুক চিরেও অসংখ্য ভবন তৈরি হয়ে গেছে। আর বিশেষ করে মীর কাদিম পৌরসভার যে অন্যতম যে চলমান একটি খাল রয়েছে বা শাখা রয়েছে
ইছামতি খাল, এই খালটির ভর্তিও কিন্তু স্থাপনা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এবং স্থাপনা নির্মাণ শুরু করেছে এবং সেই জায়গাটি থেকে প্রশাসন কিন্তু অনেকটা নড়ে চড়ে বসেছে। প্রশাসন সেই জায়গাটি অবশ্য অপসারণের চেষ্টা চালিয়েছে। বাকি যে খালগুলো রয়েছে সেই খালগুলো কিন্তু একেবারে অস্তিত্ববিহীন হয়ে গেছে, অর্থাৎ কোনো ধরনের পানি প্রবাহ নেই, একেবারে ময়লা আবর্জনার স্তূপ, এখানে হাঁটা জানা দুর্গন্ধে একেবারে এলাকায় ছড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই মীরকাদিম পৌরসভা যে লাখো জনতার যে অভিযোগ যে একটুখানি বৃষ্টি হলেই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই জলাবদ্ধতা বলে তারা আসলে কবর থেকে মুক্ত চায়। কারণ এই বাড়ির উঠানগুলো থেকে শুরু করে আশেপাশের যে জায়গাগুলো পুরোপুরি জলাবদ্ধ থাকে, অর্থাৎ সেই বৃষ্টি একদিন দুই দিন হলে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। কোনো পথ বন্ধ হয়ে যায়, চলাচলের পথগুলো বন্ধ হয়ে যায় এবং সেই সব জায়গাগুলোতে মাসের পর মাস জলাবদ্ধতা থাকে। এই ধরনের পরিস্থিতি এই মীরকাদিম পৌরসভা। মীরকাদিম পৌরবাসী বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে খাল দখল এবং রক্ষা করার যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে, সেই আওতায় এনে মীরকাদিম পৌরসভার এই খালগুলো সেই কার্যকরিতায় আনুক, এইটা হলো তাদের জোরালো দাবি। এই প্রসঙ্গে মীরকাদিম পৌর প্রশাসকের সাথে কথা বলে তিনি বলছেন যে এই বিষয়গুলো, এই 7টি খাল নিয়ে তারা ঊর্ধ্বতন মহলে। জি জসিম, শুনছিলাম আমরা আপনার কাছ থেকে, ধন্যবাদ। 4 বছরের শেষ হয়নি খুলনা রূপসা উপজেলার তিলক সামন্ত সেনা সংযোগ সেতুর নির্মাণ কাজ। এলাকার লোকজনের অভিযোগ এর জন্য দায়ী এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি। এদিকে ঠিকাদারের দাবি জমি অধিগ্রহণের দেরি হওয়ায় তারা কাজ শেষ করতে পারছেন না। আর কাজ কবে শেষ হবে এই নিয়ে জানতে চাইলে রীতিমতো রূঢ় আচরণ করে এলজিইডি কর্তৃপক্ষ। রাজু হাওলাদারের রিপোর্ট। চারিদিক ফাঁকা আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে অর্ধনির্মিত সেতুটি, অথচ 4 বছর আগেই সেতুটি মানুষ ও যান পারাপারের জন্য উন্মুক্ত হওয়ার কথা ছিল। কুদির বটতলা থেকে রূপসা উপজেলায় চলাচল সহজ করতে পদ্মবিলের ওপর একটি সংযোগ সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। কাজ শুরু হয় 2022 সালের 14 জুলাই। যৌথভাবে সেতু নির্মাণের দায়িত্ব পায় মেসার্স রূপালী কনস্ট্রাকশন, মেসার্স আমিরুন এন্টারপ্রাইজ ও আনোয়ার হোসেন কনস্ট্রাকশন। কথা ছিল 1 বছরে সেতুর নির্মাণ কাজ শেষ হবে, কিন্তু 4 বছরে কেবল সেতুর কাঠামো হয়েছে। এলজিডির কারণে এটা গাফিলতি হচ্ছে, এই কারণে আমরা বছরকে বছর এর শিকার। আমার ধানের মৌসুমে ধানগুলো উঠাতে পারি না, যাতায়াতের ব্যবস্থা করতে পারে না। স্থানীয় পাথরঘাটা স্কুলে ছেলেমেয়েরা যাতায়াত করতে পারে না, নৌকা সাঁতরায় যা আসা করে। আমাদের জিম্মি করে রাখিছে। ঠিকাদারকে বলতেছি, স্থানীয় আমাদের উপজেলা নির্বাহী অফিসারকেও বলেছি এবং ইঞ্জিনিয়ার স্যারকেও বলেছি, বলার পর এর কোনো সুরা পাইনি। সংযোগ সড়ক না থাকায় এলাকার কাজে আসছে না সেতুটি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে আছে শিক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী স্কুলে যায় সাঁতার কেটে। ব্রিজ না কারণে আমরা ভালোভাবে স্কুলে যেতে পারি না, খেলাধুলা করতে পারি না। এই স্কুলে স্যাররা বকা দেয়, স্কুলে দেরি হয়ে গেছে কেন। ব্রিজটা না হলে আমার স্কুলে যেতে দেরি হয়, আর স্যার ম্যাডামরা ডাকাডাকি করে, অনেক কষ্ট হয়। বৃষ্টি হলেও ঘুরে যেতে হয়। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি জমি অধিগ্রহণে স্থানীয় সরকারের ঢিমে তালের জন্য সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা যাচ্ছে কথা থাকলেও 4 বছরেও কাজটি অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের ভোগান্তি যেন কমছেই না। সকলের দাবি এই ব্রিজটি যত সম্ভব কাজ শেষ করে তাদেরকে মুক্তি দেওয়া হোক। রাজু হাওলাদার, 71, রূপসা, খুলনা। ঈদের পরে জমে উঠতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বোকাম নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়ত। 3 দিনের এই হাটে কোরবানির পর লবণযুক্ত চামড়া নিয়ে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের কমপক্ষে 30 থেকে 34 জেলার ব্যবসায়ী এসেছেন। ঢাকা থেকেও এসেছেন ট্যানারি মালিক এবং তাদের প্রতিনিধিরা। আরো জানাচ্ছেন বুলবুল আহমেদ। কোরবানির পরে গ্রামে গ্রামে ঘুরে আর মাদ্রাসা ও এতিমখানাগুলো থেকে কাঁচা চামড়া সংগ্রহ করেন মৌসুমি ব্যবসায়ীরা। তারা সেই লবণজাত চামড়া নিয়ে নাটোরের মোকামে আসছেন ট্যানারি মালিক আর আড়তদারদের কাছে ভালো দামে বিক্রির আশায়। ব্যবসায়ীরা জানান, প্রথম হাটে গরুর চামড়ার তুলনায় ছাগলের চামড়ার কেনাবেচা বেশি। এখনো বেচা কেনা একটা শুরু হয়নি, তবে হালকা পাতলা এখানকার নাটোরের কিছু ফরিয়া লোকের কাছে
কিছু হালকা পাতলা চামড়া বেচতেছি। লবণজাত যেগুলো চামড়াগুলো লবণ দেওয়া হয়েছে, প্রতিটা চামড়া আমাদের নাটোর চামড়া বাজারে মনে করেন যে অলরেডি আসা শুরু হয়ে গেছে। ভালো চামড়া কি খারাপ চামড়া কিছুই বোঝে না, এতে বিভিন্ন জায়গায় মনে করতেছে যে চামড়ার দাম নাই। ট্যানারি মালিক এবং বড় আড়তের প্রতিনিধিরা হাটে এসেছেন। ট্যানারি মালিকদের এলাকার প্রতিনিধিরাও কিনছেন চামড়া। তারা জানান এবার লাম্পি স্কিন রোগের কারণে প্রায় 1/3 চামড়া নষ্ট হচ্ছে। ভালো গরু 1000 থেকে 1300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, খাসি বকরি 80 থেকে 110, 20, 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। লবণযুক্ত গরুর চামড়া এখন মার্কেটে বেচা কিনা হচ্ছে আপনার ভালোরা যেটা 1 নাম্বার 1000, 1100, 1200 এবং হচ্ছে 2 নাম্বার যেটা দোআঁশলা ওটা বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা পর্যন্ত। আমি 120 টাকা খাসি বিক্রি করেছি আর গরু বিক্রি করেছি 1400 টাকা, 1300 টাকা, 1400 টাকা এরকম দামে বিক্রি করেছি। ঢাকার পাঠিরা 2-1টা বকরির পাটি আইছে, 2-3টা আইছে, এরা বকরি কিনতেছে। গরুর পাটি এখনো নামে নাই, তবে 2-3 দিনের মধ্যে সব নামে যাবে। ঈদের দিনেই নাটোরের চামড়া মোকামে প্রায় 35,000 চামড়া সংগ্রহ করেছেন এখানকার ব্যবসায়ীরা। এবছর 10 থেকে 12 লাখ পিস চামড়া নাটোরের মোকাম থেকে সংগ্রহের আশা প্রকাশ করেছেন নাটোরের চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতারা। বুলবুল আহমেদ, 71, নাটোর। ঈদের পরে জমে উঠতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া মোকাম নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়ত। এ নিয়ে সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নাটোরে চামড়ার মোকামের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাবেন। দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে এই নাটোরের চকবৈদ্যনাথ যে চামড়ার মোকাম, এখানে কিন্তু দেশের প্রায় 30 থেকে 40টি জেলার চামড়া কিন্তু এই মোকামে আসে এবং আমরা দেখছি যে বুধবার থেকে কিন্তু এই মোকামে বিভিন্ন জেলার যারা চামড়া ব্যবসায়ী লবণজাত করে রেখেছিলেন তারা চামড়া নিয়ে আসতে শুরু করেছেন এবং চামড়া ব্যবসায়ীদের পদচারণায় এই মোকাম কিন্তু মুখর হয়ে উঠেছে এবং আমরা রাত্রে দেখছিলাম যে এই আশপাশের হোটেলগুলোতে খাবার শেষ হয়ে যাচ্ছিল, যে এত পরিমাণ লোকজন বাইরে থেকে চামড়া নিয়ে এসেছেন। আমরা কিছুক্ষণ আগে একজন চামড়া ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, তিনি এসেছেন ঢাকা থেকে। আমরা একটু তার কাছ থেকে শুনবো। ঢাকার জিরানি এলাকার কথা বলছিলেন, কি অবস্থা, কত চামড়া নিয়ে? 600 পিস চামড়া আনছি, চামড়ার দাম কম, চামড়া এখনো নেয় না। এলাকায় দাম বেশি, কিনছে একদম, এখানে দাম নেয় না। আমরা শিমুলি এলাকায় চামড়া ঠিক মতো টাকা পয়সা আমরা পাই না। আপনি আসছেন কোথেকে? আমরা যাচ্ছি শিমুলি, ঢাকা থেকে। ঢাকা থেকে? কেমন শিমুলি? তো চৈতি, যে বিষয়টি এখানকার চামড়া ব্যবসায়ীরা এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা বলছেন যে লাম্পি স্কিনের কারণে কিন্তু এবছর চামড়া খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন জেলা থেকে চামড়া আসছে, সেই চামড়াগুলোতে 30% চামড়ার মধ্যে লাম্পি স্কিন দেখা যাচ্ছে। তো এই বিষয়ে প্রাণী সম্পদ বিভাগের আরো জোরদার হওয়া প্রয়োজন বলে চামড়া ব্যবসায়ীরা মনে করছেন। চৈতি, নিশ্চয়ই এসব বিষয়ে সরকার পদক্ষেপ নেবেন সেই আশা করছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। চৈতি, বুলবুল, ধন্যবাদ আপনাকে। সব ধরনের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার নাটোর সদরে হালসা বাজারে দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মোকারম গ্রামের সনাতন ধর্মের মানুষের সাথে মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। হুইপ এ সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান সাহেব উনি 31 দফা কর্মসূচি দিয়েছে, এর মধ্যে উনি পরিষ্কার ভাষা বলে দিয়েছেন এখানে হিন্দু মুসলমান আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নাই, আমরা সকলেই সমান। আমার অধিকার, আমাদের চাকরি, আমাদের কর্মক্ষেত্রে সকল জায়গায় সমান। আমি এই জন্য মনে করি আপনারা কখনো নিজেকে ছোট মনে করবেন না, কখনো নিজেকে ছোট মনে করবেন না।
ঈদের পর চট্টগ্রামের বাজারে সবজির দাম কিছুটা কমেছে, সেই সাথে বাজারে উঠতে শুরু করেছে প্রচুর পরিমাণে গ্রীষ্মকালীন সবজি। বাজারে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 70 টাকার মধ্যে। পটল, ঝিঙ্গা, ঢেঁড়স মিলেছে কেজি প্রতি 60 থেকে 65 টাকায়। তবে কিছুটা বেশি দামে মিলছে বরবটি, প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়। কোরবানির পর চাহিদা কম থাকায় এখনো সবজির দাম কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। এদিকে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 160 টাকায়, আর প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। ছুটির দিনে চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? চৈতি, চট্টগ্রামের বাজারে কোরবানির পর এখনো শাকসবজির চাহিদা তেমন বেশি নয়, ফলে শাকসবজির দাম এখনো পর্যন্ত সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ্রীষ্মকালীন প্রচুর সবজি বাজারে উঠছে। চট্টগ্রামের দুটি জায়গা রয়েছে, একটি হচ্ছে সীতাকুণ্ড আর একটি দোহাজারি। সীতাকুণ্ড একটি পাহাড়ি অঞ্চল, সেখানে প্রচুর শাকসবজি উৎপন্ন হয়, আর দোহাজারি এটি শঙ্খ নদীর অববাহিকা হওয়ার কারণে এখানে প্রচুর গ্রীষ্মকালীন শীতকালীন সবজিগুলো এখানে উৎপাদন হয়। ফলে এইগুলো, এই দুটি জায়গা থেকে প্রচুর পরিমাণ শাকসবজি এখন বাজারে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঝিঙ্গা, ঢেঁড়স, তারপর পেঁপে, এরকম যে সবজিগুলা, কাঁকরোল, এই ধরনের সবগুলাই 65 থেকে 70 টাকার মধ্যেই বেশিরভাগই দাম রয়েছে। তবে শীতকালীন সবজিও আমরা, যদি এখন গ্রীষ্মকাল, তারপরে দেখতে পাচ্ছি এখানে ফুলকপি, বাঁধাকপি সেগুলো পাওয়া যাচ্ছে। এগুলোর দাম বাঁধাকপি 60 টাকার মধ্যে আছে, আর ফুলকপির দাম একটু বেশি, 70-80 টাকার মধ্যে ফুলকপি পাওয়া যাচ্ছে। তবে কাঁকরোল মধ্যে 65 টাকার মধ্যে পাওয়া গেলেও খুব ভালো মানের যেটি, সেটি 70-75 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বরবটির দাম একটু বেশি, এটা 80 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আমিষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মের মুরগির দাম কিছুটা কম কোরবানির পরে আসলে আমিষের চাহিদা মানুষের মধ্যে তেমন না থাকায় মুরগির দাম কিছুটা কম রয়েছে। 160 থেকে 65 টাকার মধ্যে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে, আর 130 টাকার মধ্যে ডিমের ডজন এখানে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত বাজার সেভাবে জমে উঠেনি। তো তবে ব্যবসায়ীরা মনে করছে আর দিন কয়েক পরেই হয়তো এইগুলোর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটি সাধারণ ক্রেতারা এটা মনে করছেন, এবং সেক্ষেত্রে বাজার মনিটরিং থাকা প্রয়োজন বলে মনে করছে সাধারণ যারা ক্রেতা তারা। তো এটি ছিল চট্টগ্রাম থেকে কাঁচা বাজারের সর্বশেষ তথ্য। চৈতি। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৃহস্পতিবার উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া মন্টু রোড থেকে বেতগাড়া সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে 180 দিনের কর্মপরিকল্পনার আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। চলছে দেশচোখ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 সাথে।